সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। সো আমরা যেমনটা কথা দিয়েছিলাম, অর্থাৎ আজকে 10 জুন থেকে আমাদের সহজ ভাষা ইংলিশ গ্রামার যে কোর্সটা চালু করছি, ফ্রি সিরিজের আজকের আমাদের হচ্ছে ডে 1। সো আজকে ডে 1-এর আমরা ক্লাস শুরু করতে চাচ্ছি। সো আমাদের আজকে আমরা মূলত চ্যাপ্টার ভিত্তিক আমাদের যেই টপিকগুলো আছে এগুলো আমরা চ্যাপ্টার ভিত্তিক শেষ করব। সো চলো আজকে আমাদের প্রথম টপিক সেটা হচ্ছে চ্যাপ্টার 1, যেটা কিনা হচ্ছে গ্রামার মূলত কি। ঠিক আছে, গ্রামার, ইংলিশ গ্রামারটা মূলত কি দেখো। প্রতিটি ভাষার নিজস্ব কিছু নিয়ম, শব্দ, উচ্চারণ রীতি, বাক্য গঠন প্রক্রিয়া রয়েছে। একসঙ্গে এগুলো সমষ্টি হচ্ছে গ্রামার। আচ্ছা, এবার আসো কতগুলো মানে এগুলো একটি ভাষাকে শুদ্ধভাবে বুঝতে, পড়তে, বলতে ও লিখতে শেখায়। এভাবে ইংরেজি ভাষা শুদ্ধভাবে বুঝতে, পড়তে, বলতে ও লিখতে এই ভাষার যেসব নিয়ম রীতি অনুসরণ করতে হয় তাই হচ্ছে ইংরেজি গ্রামার। ঠিক আছে, সো ইংলিশ গ্রামার কাকে বলে? অর্থাৎ যেই নিয়ম নীতি অনুসরণ করে আমরা ইংরেজি ভাষাকে বুঝতে পারবো, পড়তে পারবো, বলতে পারবো এবং লিখতে পারবো, এটাই মূলত হচ্ছে আমাদের ইংরেজি গ্রামার। ঠিক আছে, ওকে। ভাষা জ্ঞান একজন মানুষের জন্মসূত্রে জন্মসূত্রে লাভ করে। যেমন আমরা বাংলাদেশের মানুষ, তাই আমরা বাংলা ভাষা জন্মসূত্রে শিখতে পারি, কারণ এটি আমাদের মাতৃভাষা। কিন্তু বাংলা ভাষা শিখতে, পড়তে এবং বা জানতে হলে এর নিয়ম কানুন যেমনই প্রয়োজন তেমনই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি হিসেবে, এই মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে যদি আমরা শিখতে চাই দ্বিতীয় ভাষা, তাহলে আমাদের অবশ্যই এই ভাষার কি শিখতে হবে? গ্রামারটা জানতে হবে, এই ভাষার অর্থাৎ নিয়ম রীতিগুলো আমাদের জানতে হবে। ওকে, ফাইন। এরপরে আসো ইংরেজি ব্যাকরণের মৌলিক যে বিষয় আর কি, মৌলিক উপাদান হলো 5টা। কয়টি? 5টি। আচ্ছা, উপাদানগুলো কি? দেখো, 1 নম্বরে হচ্ছে ফ্রোনোলজি বা ধ্বনিতত্ত্ব। ঠিক আছে, আচ্ছা, এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি আমরা একটু পরে বলতেছি। এরপর হচ্ছে মরফোলজি বা হচ্ছে রূপতত্ত্ব। এরপর হচ্ছে সিনট্যাক্স বা বাক্যতত্ত্ব নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তারপর হচ্ছে আহ, তারপর হচ্ছে সিম্যান্টিক্স অর্থ হচ্ছে অর্ধতত্ত্ব। ঠিক আছে, এরপর হচ্ছে প্র্যাগম্যাটিক্স অর্থ হচ্ছে প্রয়োগতত্ত্ব। অর্থাৎ এই 5টা হচ্ছে আমাদের কি ইংরেজি ব্যাকরণের মৌলিক উপাদান। ঠিক আছে, ওকে, ফাইন। এখন আমরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো। চলো, এবার আসো 1 নম্বরে যে আমাদের ফ্রোনোলজি আছে অর্থাৎ ধ্বনিতত্ত্ব। এই ধ্বনিতত্ত্বে মূলত কি নিয়ে আলোচনা করা হয় দেখো। এটি ভাষার ধ্বনি বা শব্দের উচ্চারণ নিয়ে আলোচনা করা হয়। ফনোলজিতে আমাদের ধ্বনিতত্ত্ব অর্থাৎ ভাষার যে ধ্বনি বা শব্দের যে উচ্চারণ, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। আচ্ছা, কোনো শব্দ মানে কোন শব্দ কিভাবে উচ্চারণ হবে, কোন ধ্বনি কোথায় ব্যবহার হবে, এইসব ফনোলজির আলোচ্য বিষয়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি আমরা, যখন ক্যাট, দেখো সি সাউন্ড কিন্তু হবে না, হবে কি খ সাউন্ড, খ সাউন্ড। তাহলে সিএটি কি হবে? খ্যাট। কি হবে? খ্যাট। সিএটি খ্যাট, খ্যাট মানে খ সাউন্ড আসবে। ঠিক আছে, এবার দেখো প্রথম যেই আমাদের বর্ণটা আছে বা লেটারটা, এই সিটাকে যদি আমরা চেঞ্জ করে বি বসাই, তাহলে কিন্তু এখানে হয়ে যায় ব্যাট। খ্যাট হয়ে যায় কি? ব্যাট। ঠিক আছে, এখানে শুধু প্রথম ধ্বনি বদলেছে, তাই অর্থ বদলে গেছে। দেখো একটা ধ্বনি, অর্থাৎ সি পরিবর্তিত হয়ে আমাদের বি আসছে। তাহলে আমাদের ছিল সি এটি ক্যাট, ক্যাটের প্রথম যে ওয়ার্ডটা অর্থাৎ সি যদি আমরা পরিবর্তন করি, তাহলে হয়ে যায় কি? ব্যাট। তাহলে প্রথম ওয়ার্ড মানে বর্ণটা পরিবর্তন হওয়ার ফলে আমাদের অর্থেরও পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, এখন সহজ ভাষায় মনে রাখবে সেটা হচ্ছে যে, আচ্ছা, সেটা হচ্ছে কথা কিভাবে বলা হয়, এটাই মূলত ফনোলজির বিষয়। ঠিক আছে, আশা করি তোমাদের ফনোলজি টপিকটা ক্লিয়ার হলো। এবার আসো মরফোলজি। মরফোলজিতে আলোচ্য বিষয় হচ্ছে রূপতত্ত্ব। ঠিক আছে, এটা কিভাবে ব্যবহৃত হয় দেখো। শব্দের গঠন, রূপ নিয়ে আলোচনা করা হয় এখানে। একটি শব্দ কিভাবে ছোট ছোট অংশে তৈরি হয় তা শেখায় এখানে। দেখো আমরা এখানে মূলত আমরা সাফিক্স প্রিফিক্সের একটা বিষয় এখানে দাঁড়ায়, অর্থাৎ উপসর্গ আর প্রত্যয়। ঠিক আছে, এখানে মূলত আমাদের সাফিক্স প্রিফিক্সের একটা টপিক, মানে আমাদের যেটা সেটা হচ্ছে আমাদের ক্লিয়ার থাকতে হবে। সেটা হচ্ছে যে আমাদের প্রিফিক্স মানে উপসর্গ। ঠিক আছে, একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে প্রিফিক্স, এটার বাংলা হচ্ছে উপসর্গ। উপসর্গ। আরেকটা হচ্ছে তোমার সাফিক্স, যার বাংলা হচ্ছে মূলত হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, আচ্ছা, দেখো আমাদের এই উপসর্গগুলা বাক্যের তোমার শুরুতে বসে। ঠিক আছে, যেমন এখানে একটা উপসর্গ, এখানে দেখো, এই যে আমরা হ্যাপি জানি। ঠিক আছে, হ্যাপি অর্থ সুখ, মানে সুখী। তাহলে আনহ্যাপি মানে কি? অসুখী। তাহলে এই আনটা হচ্ছে কি? এখানে একটা তোমার উপসর্গ হিসেবে কাজ করছে, অর্থাৎ একটা প্রিফিক্স হিসেবে কাজ করেছে। আর এখানে দেখো টিচার। ঠিক আছে, টিচার, যদি আমাদের এখানে টি সাউন্ড হবে না, দেখো এখানে আমরা যে এটার উচ্চারণ করি টি।
ঠিক আছে, এর উচ্চারণ এতদিন করতাম টি, এখন থেকে টি করা যাবে না, এর উচ্চারণ হবে টি, টিচার। কি হবে? টিচার। আর শব্দের শেষে আর উচ্চারিত হয় না, শব্দের শেষে আর উচ্চারিত হয় না, সেহেতু এখানে আমরা টিচার, টিচার বলবো উচ্চারণটা। ওকে ফাইন। এবার দেখো এই যে টিচ এর সাথে ইয়ার যুক্ত হয়েছে, তাহলে টোটাল মিলে হচ্ছে কি আমাদের টিচার। তাহলে আমাদের শব্দের একটা শব্দ, মূল শব্দের পরে ইয়ার যুক্ত হয়েছে, তাহলে এটাকে আমরা বলি প্রত্যয়। ঠিক আছে, সাফিক্স বলতে পারি, কি বলতে পারি, এটাকে আমরা প্রত্যয় বলতে পারি, মূল শব্দের পরে যেটা যুক্ত হয়। আর মূল শব্দের আগে যেটা যুক্ত হয় সেটাকে আমরা প্রিফিক্স বলি, মানে উপসর্গ বলি। আর মূল শব্দের পরে যেটা যুক্ত হয় সেটাকে আমরা সাফিক্স বা প্রত্যয় বলি। তাহলে এখানে প্রতিটি অংশের আলাদা আলাদা অর্থ আছে, তাই না? দেখো এখানে আন, তারপরে হ্যাপি, টিচ, আর এগুলো সবগুলো আলাদা আলাদা অর্থ আছে। তার মানে আমরা বুঝলাম সহজ ভাষায় যে শব্দ কিভাবে তৈরি হয়, এটাই মূলত আমাদের এই যে মরফোলজির আলোচ্য বিষয়। আশা করছি তোমরা মরফোলজি ক্লিয়ার হইতে পারছো। এবার আসো সামনে আগে আমরা 3 নম্বরে এই যে সিনট্যাক্স বা বাক্যতত্ত্ব। তাহলে বাক্যতত্ত্বে আলোচ্য বিষয় কি? বাক্যের গঠনের নিয়ম নিয়ে আলোচনা করা হয় এখানে মূলত, যে কোন শব্দ কোথায় বসবে, কিভাবে সেন্টেন্স তৈরি হবে, এসব সিনট্যাক্সের আলোচ্য বিষয়। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, যেমন আই এট রাইস। ঠিক আছে, আই এট রাইস অর্থ কি? আমি ভাত খাই। এখন দেখো এইটা তো আমাদের একটা সাধারণ বাক্য। এখন যদি আমি এখানে তোমার রাইসটাকে আগে দিতাম, ইটটাকে পরে দিতাম, আইটাকে লাস্টে দিতাম, তাহলে কিন্তু আমাদের বাক্য গঠিত হইতো না, তাই না? দুটিতেই একই শব্দ আছে, দেখো এখানে আই আছে, এখানে আই আছে, এখানে ইট আছে, এখানে ইট আছে, এখানে রাইস আছে, এখানেও রাইস আছে। তাহলে দুটিতে একই শব্দ আছে, কিন্তু সঠিক নিয়মে না বসায় দ্বিতীয় বাক্যটি ভুল। অর্থাৎ দ্বিতীয় বাক্যটি আমাদের সঠিক নিয়ম, মানে সাবজেক্টটা মানে আগে আসেনি, সাবজেক্ট তো আগে আসবে। আমরা জানি ইংরেজি গ্রামারের যে স্ট্রাকচারটা সঠিক, মানে সেন্টেন্সের সাধারণ যে স্ট্রাকচারটা, প্রথম হবে কি, একটা সাবজেক্ট হবে, তারপর একটা তোমার ভার্ব থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, এরপর হচ্ছে একটা অবজেক্ট থাকবে। তো এই নিয়মটা ফলো করেনি, দেখো এখানে সাবজেক্ট চলে গেছে লাস্টে, ঠিক আছে, অবজেক্ট চলে আসছে আগে, তাহলে এটা ভুল, ভুল প্রসেস বা ভুল নিয়ম। তার মানে সহজ ভাষায় বলতে গেলে বাক্য কিভাবে গঠন করতে হয় এটাই মূলত আমাদের সিনট্যাক্সের আলোচ্য বিষয়। ওকে ফাইন। এবার আসো আমাদের এরপরে হচ্ছে সিম্যান্টিক্স। সিম্যান্টিক্স হচ্ছে মূলত অর্থতত্ত্ব নিয়ে যেখানে আলোচনা করা হয়, অর্থাৎ শব্দ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সিম্যান্টিক্সে। উদাহরণ হিসেবে নিতে পারি আমরা, দেখো কোল্ড শব্দের অর্থ ঠান্ডা, কোল্ড শব্দের অর্থ কি? ঠান্ডা। তার মানে হি ইজ কোল্ড, অর্থাৎ এখানে ব্যক্তি ঠান্ডা অনুভব করছে। ঠিক আছে, হি ইজ কোল্ড মানে কি? ব্যক্তি ঠান্ডা অনুভব করছে। তাহলে আমরা বুঝলাম যে সহজ ভাষায় বলতে গেলে এই সিমেন্টিক্সের কাজ হচ্ছে কি? অর্থ, মানে শব্দ ও বাক্যের যে অর্থ নিয়ে আলোচনা করা হয় অর্থতত্ত্ব বা সিমেন্টিক্সে। এবার আসো লাস্ট ওয়ান, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিক্স। এইটা হচ্ছে প্রয়োগ তত্ত্ব। ঠিক আছে, এখানে আলোচনা করা হয় প্রয়োগ তত্ত্ব, অর্থাৎ এটি বাস্তব পরিস্থিতিতে ভাষার ব্যবহার নিয়ে আলোচনা করে। একই বাক্য ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন অর্থ দিতে পারে। ঠিক আছে, একটা বাক্যই ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন অর্থ দিতে পারে। যেমন ইউ ক্যান ওপেন দ্য ডোর। ঠিক আছে, ইউ ক্যান ওপেন দ্য ডোর প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, এটি আসলে দরজা খোলার অনুরোধ, শুধু ক্ষমতা জিজ্ঞাসা করা না। মানে দেখো এখানে যেহেতু আমাদের প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, ইন্টারোগেটিভ বাক্য, সেই হিসাবে আমরা বলতে পারি ইউ ক্যান ওপেন দ্য ডোর, তুমি কি দরজাটি খুলতে পারো? ঠিক আছে, মানে দরজাটি খুলতে পারো কিনা এটা জিজ্ঞেস করা হয়েছে। এখন দেখো এটা তো তার হচ্ছে ক্ষমতা হিসাবে, মানে তুমি কি পারবে কিনা, এটা ক্ষমতাও মিন করে, তাই না? আবার প্রশ্নও মিন করে। তাহলে এটি আসলে দরজা খোলার অনুরোধ করা হয়েছে। কি করা হয়েছে? অনুরোধ, শুধু ক্ষমতা জিজ্ঞাসা নয়। ঠিক আছে, তো সহজ ভাষায় বলতে গেলে কখন, কোথায়, কখন, কিভাবে ভাষার ব্যবহার হয়, এটাই মূলত আমাদের এই প্র্যাগমেটিক্সের আলোচ্য বিষয়। আশা করছি তোমরা এই ইংরেজি ভাষার যে 5টা উপাদান আমরা শিখলাম, ঠিক আছে, এই 5টা উপাদান তোমরা অনেক সুন্দরভাবেই বুঝতে পারছো। ঠিক আছে, যে বুঝতে পারবা না সে আমার ভিডিওটা আবার টেনে টেনে পিছন থেকে দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা, ক্লিয়ার হবা। ওকে ফাইন। এবার আসো আমরা এরপর যেটা আমাদের জানতে হবে, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংরেজি গ্রামারের গুরুত্ব বা ইম্পর্টেন্স কতটুকু বা কেন। দেখো এইটা 1 নম্বর হচ্ছে ইংরেজি ভাষার স্বতন্ত্র বৈশিষ্ট্য জানার জন্য আমাদের ইংলিশ গ্রামারটা পড়তে হবে, বা সঠিক বানান, গঠন ও উচ্চারণ শেখার জন্য আমাদের ইংলিশ গ্রামার পড়তে হবে। এরপর হচ্ছে ইংরেজি শব্দের গঠন, শব্দের অর্থ এবং ব্যবহার শেখার জন্য আমাদের ইংলিশ গ্রামার পড়তে হবে। এবার আসো বাক্যের গঠন ও মূলভাব বোঝার জন্য আমাদের ইংলিশ গ্রামারটা মূলত ইম্পর্টেন্ট বা পড়তে হবে। কথা ক্লিয়ার? এবার আসো আমরা সামনের দিকে অগ্রসর হই। এরপরে আমাদের মূলত লেটার আর আলফাবেট নিয়ে আলোচনা করতে হয় আমাদের। এখন আসো, মানে দেখো আমি কিন্তু জিরো লেভেল থেকে, একেবারে জিরো থেকে আমাদের একেবারে কি বলে, জিরো থেকে একেবারে প্রো লেভেল পর্যন্ত আমি তোদেরকে নিয়ে যাব। সো যারা এই বিষয়গুলো জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য খুবই হেল্পফুল হবে। ওকে দেখো, ইংরেজি ভাষাকে লিখে প্রকাশ করার জন্য কতগুলো চিহ্ন বা সংকেতের প্রয়োজন হয়। সাংকেতিক এই চিহ্নগুলোকে একটি লেটার বা বর্ণ বা অক্ষর বলা হয়। তাহলে আমাদের এই যে লেটার, ঠিক আছে, লেটার এর বাংলা কি আমরা বলতে পারি স্যার? বর্ণ।
হ্যাঁ, বা হচ্ছে কি আমাদের অক্ষর, লেটার বাংলা বর্ণ বা অক্ষর। ইংরেজি ভাষায় মোট 26টি লেটার আছে, আমরা জানি কয়টি লেটার আছে, 26টি লেটার বা বর্ণ আছে। এদের সমষ্টিকে বলা হয় অ্যালফাবেট, অর্থাৎ এই যে 26, 26টি যে লেটার আছে, ঠিক আছে, এই 26টি লেটারের মোট যোগফল, ঠিক আছে, সমষ্টিকে বলা হয় কি অ্যালফাবেট, একত্রে বলা হয় কি অ্যালফাবেট। অর্থাৎ অ্যালফাবেটের বাংলা কি তোমার বর্ণমালা। ওকে ফাইন। প্রতিটি বর্ণ বা অক্ষরকে আলাদাভাবে লেটার বলা হয়, অর্থাৎ যেমন এ একটা লেটার, বি একটা লেটার, সি একটা লেটার, ঠিক আছে, এগুলো সমষ্টিকে বলা হয় কি অ্যালফাবেট। আর সবগুলো লেটার একত্রে বলা হয় অ্যালফাবেট। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে লেটার হচ্ছে আলাদা আলাদা, প্রত্যেকটাকে বলা হয় লেটার, আর এদের সমষ্টিকে বলা হয় কি অ্যালফাবেট। লেটার অ্যালফাবেট মূলত তোমরা আশা করছি ক্লিয়ার হতে পারছো। এবার আসো, এই লেটার বা বর্ণসমূহকে কেস বা কাঠামো অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে ক্যাপিটাল লেটার বা আপার কেস। এই আপার কেস মূলত কম্পিউটারের ক্ষেত্রে ব্যবহার করে, আপার কেস, লোয়ার কেস। ক্যাপিটাল লেটার মানে আপার কেস, যেটাকে আমরা বড় হাতের অক্ষর নামে চিনি, আর স্মল লেটার যেটা কিনা লোয়ার কেস, ছোট হাতের অক্ষর নামে আমরা চিনি। ঠিক আছে, তো ক্যাপিটাল লেটারগুলো এরকম এরকম করে লিখতে হয়, বড় হাতের। আমি এখানে সবগুলো লিখে রাখছি তোমাদের সুবিধার্থে, এবং স্মল লেটারগুলো এখানে দেওয়া আছে। আশা করি তোমরা একটু চোখ বুলে নিবে, যদি এগুলো তোমরা পারো, জানো। তারপর আমি একটু, যেহেতু একেবারে আমাদের শূন্য থেকে বা জিরো লেভেল থেকে শুরু, দ্যাটস আমরা এগুলো একটু দেখে মানে দেখিয়ে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। এবার আসো, আমাদের শুদ্ধ উচ্চারণ সম্পর্কে জানতে হবে। যেমন এটাকে আমরা এ বলি, মূলত এটার উচ্চারণ হবে কি এই, ঠিক আছে, এটা হবে এই, তারপর বি, তারপর সি, তারপরে ডি, তারপর ই, তারপরে হচ্ছে এটা হচ্ছে এফ। কি হবে? এফ, অর্থাৎ উপরের দাঁত আর নিচের ঠোঁট একসাথে হচ্ছে একটা মানে চাপ পড়বে উপর থেকে, এফ, এফ, ঠিক আছে, এটার উচ্চারণটা কি হবে? এফ। ওকে ফাইন। যেগুলো এই যে হলুদ কালি, ইয়েলো কালার কলা আছে, এগুলো একটু বারে বারে তুমি প্র্যাকটিস করবা, এগুলোর উচ্চারণগুলো সঠিক করলে আমাদের ইংরেজি ভাষাগত যেই উচ্চারণগত যে সমস্যাটা আশা করি কেটে যাবে। এরপরে জি, তারপরে হচ্ছে এইচ, আই, তারপরে এটা হচ্ছে জেই, এটার উচ্চারণ কি হবে? জেই। তারপরে এটা উচ্চারণ হবে খেই, কে না কিন্তু, এটার উচ্চারণ কি হবে? খেই, ঠিক আছে। এটা হচ্ছে এল, এটা এম, এটা এন, এটা ও। আমরা আগে ও বলতাম, ঠিক আছে, ও বলা যাবে না, কি বলতে হবে? ও, ও, ঠিক আছে, এটা হবে ও, ও। এটা হবে দেখো পি, পি বলে পরের শিকার পি কোনো সাউন্ড ইংলিশে নাই, ফি সাউন্ড, ফি, ফি, পরের শিকার ফি, ঠিক আছে, এই যে ফি। তারপরে কিউ, ঠিক আছে, আমরা আগে বলতাম কিউ, কিউ বলা যাবে না, বলতে হবে কিউ। তারপরে আর, দেখো আমরা আর বলি, যদিও আর না, এটা হবে শুধু আ সাউন্ড আসবে, আ, এটা হবে কি আ, আর সাউন্ড, র উজ্জ থাকবে। ওকে, এস। তারপরে আমরা এটাকে বলতাম টি, এটাকে বলতাম কি টরের শিকারে টি, কিন্তু এখন থেকে টি বলা যাবে না, এখন থেকে বলতে হবে কি ঠি, ঠি, যেমন টিচার, টেকনিক, টেকনোলজি, ঠিক আছে, এগুলা। এবার আসো ইউ, তারপর হচ্ছে ভি, তারপরে এটাকে আমরা ডাব্লিউ বলতাম, তবে এখন থেকে বলবা কি ডাবল ইউ, ডাবল ইউ। তারপরে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড হইতে পারে, জিও হইতে পারে, ঠিক আছে, যেমন জি, জি ডাবল ও কি জু, আর এখানে আমাদের জি ডাবল ই, ওই যে জি বাংলা, ঠিক আছে, জি বাংলা, অর্থাৎ জেড উচ্চারণটাও সঠিক, জি উচ্চারণটাও সঠিক। এখানে তোমার মূলত আমি লিখে দিছি যে তোমার কোনটার উচ্চারণ কিভাবে করবা। এই যে রস্যই দীর্ঘ একটু দীর্ঘভাবে পড়তে হবে, ঠিক আছে। আর বি আর পি, যেমন আমাদের বি, বি দুইটা ঠোঁট, দেখো বি যখন উচ্চারণ করবা তুমি, তখন দুইটা ঠোঁট, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট কি হয়, উপরের ঠোঁট আর নিচের ঠোঁট হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যায়, বি, বি, ঠিক আছে। তারপর এফ আর ভি, নিচের ঠোঁটের উপর, নিচের ঠোঁট উপরের দাঁতের পাটির প্রান্তভাগে স্পর্শ করে উচ্চারণ করতে হয়, ঠিক আছে। উপরের যে ঠোঁট আছে, ঠোঁটের যে মানে উপরের যে দাঁত আছে, এই দাঁতের মানে অগ্র প্রান্ত যেটা, ওই প্রান্ত আইসা নিচে ঠোঁটের সাথে চাপ খাবে। যেমন উচ্চারণ করো আমার সাথে, এফ, 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 তারপর হচ্ছে ভি, 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 এফ, ভি, এফ, ভি। ওকে, আশা করছি সঠিক উচ্চারণটা তোমরা সবাই বুঝতে পারতেছো। তার মানে তোমাদের এখানে যেগুলো ইয়েলো কালার দেওয়া আছে, এগুলার উচ্চারণগুলো একটু সঠিক করে নেবে, তাহলে তোমাদের মানে ওয়ার্ডগুলো উচ্চারণ করতে গেলে তোমাদের উচ্চারণ গুলা কি হবে? সঠিক হবে। আশা করছি তোমরা এই বিষয়টা ক্লিয়ার করতে পারছো। এবার আসো, আমাদের এই যে লেটারগুলো আবার 3 অংশে বিভক্ত, এটা আমরা জানি, কারণ আমরা জানি ভাওয়েল আছে, ঠিক আছে। ভাওয়েল কোনগুলা? এ, ই, আই, তারপরে ও, ইউ, এই 5টাকে আমরা মেনলি ভাওয়েল বলি। আবার সেমি ভাওয়েল আছে, সেমি ভাওয়েল কি কি আছে বলছো? ডাব্লিউ আর ওয়াই। আর বাকি যারা আছে সবগুলোকে আমরা কি বলবো? কনসোনেন্ট বলবো।
তাহলে এ ই আই ও ইউ এই পাঁচটা ভাওয়েল এবং ডাব্লিউ আর ওয়াই হচ্ছে কি কনসোনেন্ট। এবার আসো এই ভাওয়েল মূলত কি কাকে বলে এখানে বিস্তারিত লেখা আছে। ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণের মধ্যে এ ই আই ও ইউ এই পাঁচটিকে ভাওয়েল বলে। ভাওয়েল হচ্ছে এমন কিছু ধ্বনি যা অন্যের সাহায্য ছাড়াই নিজে নিজে বা অন্য ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। ভাওয়েল কোনো কনসোনেন্টের সাহায্য ছাড়াই উচ্চারিত হয়। ভাওয়েল বা সেমি ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। মনে রাখবে, ভাওয়েল বা সেমি ভাওয়েল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না। যেমন তুমি যে কোনো ওয়ার্ড লেখো, যেমন তুমি ফাদার লেখলা, FATHER ফাদার, দেখো ই আছে এ আছে, এগুলো ভাওয়েল, ঠিক আছে। আবার তুমি CRY ক্রাই লেখলা, এই ক্রাইতে কিন্তু এই ওয়াইটা সেমি ভাওয়েল। ওকে, অর্থাৎ ইংরেজিতে এমন কোনো ওয়ার্ড নাই যেটাদের ভিতরে একটা ভাওয়েল থাকবে না, ঠিক আছে। অবশ্যই একটা ভাওয়েল বা একটা সেমি ভাওয়েল থাকবেই। এবার আসো সেমি ভাওয়েল অলরেডি আমরা জানি, ডাব্লিউ আর ওয়াই। যে লেটার উচ্চারণ প্রায় ভাওয়েলের কাছাকাছি তাকে সেমি ভাওয়েল বলে। এই বর্ণ দুটি হলো ডাব্লিউ আর হচ্ছে ওয়াই। কোনো ইংরেজি শব্দের মাঝে বা শেষে একটি ভাওয়েলের কাজ করে। আবার আবার যখন শব্দের শুরুতে বা সামনে বসে তখন এটি আবার কনসোনেন্টের মতো কাজ করে। এবার আসো এই জন্য এটাকে মানে যেহেতু কনসোনেন্টের মতো কাজ করে আবার ভাওয়েলের মতো কাজ করে, এই জন্য এটাকে বলা হয় সেমি ভাওয়েল, মানে পুরোপুরি ভাওয়েল না। এবার কনসোনেন্ট অর্থাৎ ভাওয়েল এই পাঁচটা আর সেমি ভাওয়েল বাদে বাকি যারা আছে তারা সবাই কি কনসোনেন্ট। অর্থাৎ ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণের মধ্যে 5টি ভাওয়েল ব্যতীত 21টি বর্ণকে আমরা কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ বলা হয় বা বলি। আচ্ছা, ডাব্লিউ আর ওয়াইকে সেমি ভাওয়েল বলা হয় তাদের উচ্চারণের জন্য, তবে এরা মূলত কনসোনেন্টের অন্তর্ভুক্ত। অর্থাৎ ডাব্লিউ আর ওয়াই, এই ডাব্লিউ আর ওয়াই মূলত কনসোনেন্ট, তবে এদের মাঝে মধ্যে উচ্চারণের জন্য আমরা এখানে সেমি ভাওয়েল হিসাবে ব্যবহার করি। আচ্ছা, এখানে একটা বিশেষ দ্রব্যাস্ত্র নোট দেওয়া আছে, দেখো বাংলায় যেমন স্বরবর্ণ ছাড়া কোনো ব্যঞ্জনবর্ণ সাধারণত উচ্চারিত হয় না, ইংরেজিতেও তেমনি ভাওয়েল ছাড়া কোনো কনসোনেন্ট উচ্চারিত হয় না। মনে রাখতে হবে বিষয়টা। আশা করছি তোমরা ভাওয়েল, সেমি ভাওয়েল, কনসোনেন্ট বিষয় ক্লিয়ার হইতে পারছো। তোমরা যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা একটু টেনে টেনে দেখবা, অর্থাৎ পিছে টেনে আবার শুনবা, তাহলে তোমরা মূলত ক্লিয়ার হইতে পারবা। এবার আসো, এরপরে আমাদের দেখো আমরা প্রথমে লেটার শিখলাম, এরপরে আমরা লেটারের পরে আলফাবেট শিখলাম। লেটারের পরে আমরা আলফাবেট শিখলাম। আচ্ছা, লেটারের পরে আমরা আলফাবেট শিখলাম, আলফাবেট। এরপর আমরা এবার ওয়ার্ড শিখবো, ঠিক আছে। ওয়ার্ড দেখো, লেটারের পরে কিন্তু আমাদের ওয়ার্ড, LETTE আর লেটারের পরে যে টপিকটা এটা হচ্ছে আমাদের কি ওয়ার্ড শিখতে হয়। ওয়ার্ডের পরে আমাদের শিখতে হয় সেন্টেন্স। ওকে ফাইন। এক বা একাধিক লেটার বা বর্ণ বা অক্ষর, দেখো লেটারের বাংলা কিন্তু বর্ণ বা অক্ষর, একত্র হয়ে, দেখছো, এক বা একাধিক লেটার বা বর্ণ বা অক্ষর একত্র হয়ে যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন অ্যাপেল, দেখো অ্যাপেল লিখতে গেলে এ আছে, পি আছে, এল আছে, ই আছে, ঠিক আছে। এরপরে ম্যাঙ্গো, ম্যাঙ্গো দেখো এম আছে, এ আছে, এন আছে, জি আছে, ও আছে, অর্থাৎ অনেকগুলা বর্ণ পাশাপাশি বসে একটা পূর্ণ মানে তোমার শব্দ তৈরি করছে যার অর্থ হচ্ছে আম, ম্যাঙ্গো অর্থ আম। একইভাবে পেন, বুক ইত্যাদি যদি অর্থ প্রকাশ করে তাহলে এটি লেটার বা বর্ণ, হ্যাঁ, ও একটি ওয়ার্ড হতে পারে। আচ্ছা, এখানে মূলত কি বলছে আমি একটু ক্লিয়ার করি, যদি লেটার বা বর্ণ ও একটি ওয়ার্ড হতে পারে যদি সে অর্থ প্রকাশ করে। যেমন আমি বলতে পারি, যেমন আই, আই অর্থ কি আমি, ঠিক আছে, আই অর্থ আমি, তাই না? তাহলে আই একটা কি বর্ণ না, যেহেতু আই একটা বর্ণ এবং একটা অর্থ দিচ্ছে তাই আমরা বলতে পারি এটাকে একটা কি বলতে পারি, ওয়ার্ড বলতে পারি। এই হিসাবে দেখো এ, এ দ্বারা একটি বোঝায়, আই দ্বারা আমি বোঝায়। এ ও আই হলো একটি ওয়ার্ড, কিন্তু বিসি কোনো ওয়ার্ড নয়, কেননা বিসি দ্বারা কোনো অর্থ প্রকাশ পায় না। তবে এ দ্বারা অর্থ প্রকাশ পায়, কারণ আমরা জানি এ অর্থ কি, এ অর্থ একটি, আর আই অর্থ কি আমি। মনে রাখতে হবে একাধিক লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ না করে তাহলে তাকে আমরা ওয়ার্ড বলে বিবেচিত করতে পারবো না। যেমন দেখো এই DROW এটা কোনো অর্থ দেয় না, ন্যাপ কোনো অর্থ দেয় না, ঠিক আছে। এই যে ইপি, EPL, PA ইত্যাদি এগুলো অর্থ দেয় না। এগুলো দেখতে ওয়ার্ডের মতো হলেও এর কোনো অর্থ নেই, এর কোনো কিন্তু অর্থ নেই, তাই এরা ওয়ার্ড নয়। কিন্তু এগুলো যদি আমরা অগোছালো লেটারগুলো সাজিয়ে লিখতে পারি, এগুলো যদি আমি সাজিয়ে লিখি তাহলে কিন্তু অর্থ হয় এবং ওয়ার্ডও হবে। যেমন এই যে DROW এটাকে আমরা DROW কে আমরা বলতে পারি WORD ওয়ার্ড, হ্যাঁ, এই ওয়ার্ড অর্থ আবার কি শব্দ। আবার
এনইপি নেপ কোনো অর্থ দিচ্ছে না, তবে এটাকে সাজিয়ে যদি লিখি পিএন পেন অর্থ দিচ্ছে, অর্থ কলম, ঠিক আছে। তারপর দেখো EPLPA, এটাকে যদি আমি সাজিয়ে লিখি অর্থ দিচ্ছে না, সাজিয়ে লিখলে হয় কি অ্যাপেল, অ্যাপেল অর্থ আপেল। আশা করছি তোমাদের ওয়ার্ডের সমস্যার সমাধান হচ্ছে। এবার আমরা একটু সামনে অগ্রসর হই। এরপর আমাদের সিলেবাল নিয়ে আলোচনা করতে হবে। ওয়ার্ডের পরে কি সিলেবাল নিয়ে আমাদের আলোচনা করতে হবে। চ্যাপ্টার 4-এ আমাদের সিলেবাল রেখেছি। সিলেবাল এবং ইংরেজি বানান সম্পর্কে একটু আমাদের ধারণা নিতে হবে। চলো, একটি ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারিত করা যায় বা একবারে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে একটি সিলেবাল বা শব্দাংশ বলে। অর্থাৎ এই যে সিলেবালের বাংলা হচ্ছে কি শব্দাংশ। সহজ ভাষায় বলতে গেলে উচ্চারণ অনুসারে শব্দের ক্ষুদ্রতম অংশকেই সিলেবাল বলে। উচ্চারণ অনুসারে শব্দের ক্ষুদ্রতম অংশকে সিলেবাল বলে। প্রতিটি সিলেবাল অবশ্যই একটি ভাওয়েল থাকবে, ঠিক আছে, একটা কি থাকবে ভাওয়েল থাকবে। শুধু এক বা একাধিক ভাওয়েল দিয়েও একটি সিলেবাল হতে পারে। যেমন দেখো এখানে আমি পেন, তারপর ডোর, হ্যাঁ, টাং, তারপর হচ্ছে তোমার স্কুল, ঠিক আছে, এগুলা সবগুলা কিন্তু এক স্বর বিশিষ্ট, মানে একটি সিলেবাল যুক্ত ওয়ার্ড। যেমন দেখো পেন, তুমি এক মানে কি বলে উচ্চারণ করতে গেলে ভাঙা লাগে না। যেমন এখানে সিস্টার, সিস্টার দুইটা উচ্চারণ, দুইভাবে দুইটা সিলেবাল, ঠিক আছে, একটা হচ্ছে সিস, একটা হচ্ছে চার। এরপর হচ্ছে গ্রামার, গ্রা, MMAR গ্রামার, ঠিক আছে, এটাকে দুইভাবে উচ্চারণ করা যায়, গ্রামার। তারপরে থ্রাপি, THERAPY থ্রাপি, এটাকে তিন ভাগে ভাইয়া উচ্চারণ করা যায়। দেখো পজ এবল, তাহলে পজ ইম্প ইম্প বল ইম্পসিবল, অর্থাৎ চারটা ভাগে ভাগ করা যায়। প্রনাউন্সিয়েশন দেখো প্রনাউন্সিয়েশন, তাহলে এখানে হচ্ছে কয়টা, এটাকে 5 ভাগে ভাঙা যায়, ঠিক আছে। এগুলোই মূলত সিলেবাল, এগুলোই কি শব্দাংশ, এগুলোই মূলত কি আমাদের সিলেবাল। হ্যাঁ, এগুলোই আমাদের হচ্ছে সিলেবাল, বা বাংলায় বলা হয় কি শব্দাংশ, ঠিক আছে। এরপরে আসো, আমাদের এই সিলেবাল মূলত 4 প্রকার। সিলেবাল কয় প্রকার? 4 প্রকার। কারণ কি দেখছি আমরা এখানে, দেখো এটাকে 2 ভাগে ভাগা যায়, এটাও 2 ভাগে, এটা 3টা পার্টে ভাগ করা যায়, এটাকে 4টা ভাগে ভাগ করা যায়, এটাকে 5টা ভাগে ভাগ করা যায়। এর উপর ভিত্তি করে সিলেবালকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনো সিলেবাল, অর্থাৎ একসরা শব্দ, যেগুলো এই যে এগুলা দেখো পেন, ডোর, স্কুল, এগুলো হচ্ছে একসরা শব্দ। এরপর হচ্ছে ডাই সিলেবাল, অর্থাৎ যুগল শব্দ, যেগুলো হচ্ছে 2 ভাগে ভাগ করা। যেমন এই যে সিস্ট, দেখো এই যে তোমার কই সিস্টার, গ্রামার, এগুলো হচ্ছে তোমার যুগল শব্দাংশ। এরপর হচ্ছে ট্রাই সিলেবাল বা শব্দাংশ। এরপর ফোর সিলেবাল বা বহু শব্দাংশ, যেটা লাস্টেরটা দেখো প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন, এটা হচ্ছে বহু সিলেবাল যুক্ত, অর্থাৎ বহু শব্দাংশ। কথা ক্লিয়ার? আশা করছি সিলেবাল যে 4 প্রকার তোমরা সবাই ক্লিয়ার হইতে পারছো। এবার আসো সামনে আগাই। আমরা এবার মনো সিলেবাল নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। এবার আসো, যে ওয়ার্ডে একটি মাত্র সিলেবাল থাকে তাকে আমরা মনো সিলেবাল বলবো, ঠিক আছে। যেমন ফট, ম্যাট, র্যাট, ক্যাট, ব্যাট, খাপ, টপ, ডগ, এগুলো সব কিন্তু একক স্বরে উচ্চারণ করা যায়, তাই না? এগুলো ভাঙে ভাঙে উচ্চারণ করার প্রয়োজন পড়ে না। এবার আসো ডাই সিলেবাল, যে ওয়ার্ডে 2টি সিলেবাল থাকে তাকে ডাই সিলেবাল বলে। ডাই শব্দের অর্থ কিন্তু 2 বা যুগল। যেমন এই মাদার ওয়ার্ডটাকে ম চার, ব্রাদারকে ব্রো ডার, তারপর বেবিকে বা বি, তারপর ডক্টরকে ডক্টর, তারপর টিচারকে টিচ আর, পেন্সিলকে পেনসিল, বাস্কেটকে বাস্কেট, ফ্রাইডেকে ফ্রাইডে, ঠিক আছে। এগুলো অর্থাৎ ডাই সিলেবাল, ভেঙে ভেঙে উচ্চারণ করা যায়, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতেছো। এবার আসো ট্রাই সিলেবাল, যে ওয়ার্ডে 3টি সিলেবাল থাকে তাকে ট্রাই সিলেবাল বলে। ট্রাই অর্থ কিন্তু 3 বা 3টি। যেমন সেপ্টেম্বর, দেখো সেপ্টেম্বরকে আমরা সেপ্টেম্বর, তারপর ইয়েস্টারডে। এবার হচ্ছে বিউটিফুল। এবার হচ্ছে আমব্রেলা, এভাবে আমরা উচ্চারণ করতে পারি। তারপর হচ্ছে কোম্পানি, দেখো কোম্পানি, এটা কিন্তু পা বলবা না, পা হবে না, ফা ফিয়ে তো হবে ফা, কোম্পানি। এরপর হচ্ছে মেমোরি, মেডিসিন, নিউজপেপার, ফেপার, থেরাপি। ওকে, আশা করছি তোমরা ট্রাই সিলেবালগুলো আমার সাথে প্র্যাকটিস করছো এবং তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা একটু সামনে অগ্রসর হই। এবার আমাদের লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কি আমাদের
পলিসিলেবাল, যে ওয়ার্ডে তিনটি এর বেশি সিলেবাল থাকে তাকে পলিসিলেবাল বলে। পলি অর্থ হচ্ছে বহু, ঠিক আছে। এবার আসো, যেমন এক্সামিনেশন ওয়ার্ডটাকে আমরা এক্সামিনেশন, এক্সামিনেশন এভাবে উচ্চারণ করতে পারি। রিসিপ্রোকাল, রিসিপ্রোক্যাল, রিসিপ্রোক্যাল, রিসি রিসিপ রিসিপ্রোক্যাল, রিসিপ্রোক্যাল, ঠিক আছে। এবার আসো কম্পারেটিভ, কম্পারেটিভ, কম্পারেটিভ। একইভাবে ইউনিভার্সিটি, এগুলো সবগুলা, টেলিভিশন, হেলিকপ্টার, কংগ্রেচুলেশন, রেসপন্সিবিলিটিস, এগুলো সবগুলা হচ্ছে আমাদের পলিসি লেভেলের উদাহরণ। আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারতেছো। এবার আসো আমরা নাম্বার নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? নাম্বার। দেখো আমাদের মানে মূলত সিরিজটা হচ্ছে একেবারে জিরো লেভেল থেকে, অর্থাৎ শূন্য লেভেল থেকে, এই শূন্য লেভেল থেকে মূলত একেবারে প্রো লেভেল বলতো বা অ্যাডভান্স লেভেল বলতো। দ্যাটস ওয়াই আমরা একেবারে ABCD থেকে শুরু করে অ্যাডভান্স যা আছে সব কিছু আমরা এখানে শিখিয়ে যাচ্ছি তোমাদেরকে। যারা বিষয়গুলো জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে ক্লাসগুলো। এই জন্য অবশ্যই ক্লাসটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। অবশ্যই ক্লাসে লাইক কমেন্ট তো করবেই, ঠিক আছে। ক্লাসটি কেমন লাগতেছে এটা আমাকে জানাবে। নাম্বার, দেখো নাম্বার শব্দের অর্থ হলো বচন বা সংখ্যার ধারণা, বচন বা সংখ্যা বা সংখ্যার ধারণা। সাধারণ ভাষায় নাম্বার হলো যে কাউন্টেবল নাউন দিয়ে কোনো কিছু সংখ্যা নির্ধারণ করা হয়, ঠিক আছে। এবার আসো, এই যে নাম্বার হচ্ছে মূলত কয় প্রকার বলতো? দুই প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা এক বচন, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার বা বহু বচন। ওকে ফাইন, ওকে ফাইন। আশা করি তোমরা বুঝতে পারছো যে নাম্বার হচ্ছে কত প্রকার। নাম্বার হচ্ছে কত প্রকার? দুই প্রকার। এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার বা এক বচন, এটা হচ্ছে প্লুরাল নাম্বার বা বহু বচন। এবার আসো, সিঙ্গুলার নাম্বার কাকে বলে, ঠিক আছে, এটা আমরা একটু শিখবো। সিঙ্গুলার নাম্বার যদিও এক বচন, যে নাউন দ্বারা কেবল একজন ব্যক্তি, একটি বস্তু কিংবা একটি প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন কে, বুক ইত্যাদি। আই হ্যাভ আ কে, আমার একটি কি আছে? চাবি আছে, অর্থাৎ কে অর্থ কিন্তু আমরা চাবি জানি। আবার দে গেভ মি আ বুক, তারা আমাকে একটি বই দিয়েছিল, পাস্ট টেন্স আছে গেভ, গিভ থেকে গেভ। আই হ্যাড আ ফোন, আমার একটি ফোন ছিল, ঠিক আছে, হ্যাভ এর পাস্ট ফর্ম। ওকে ফাইন। এবার আসো প্লুরাল, বহু বচন। বহু বচনে কি হবে দেখো, যে নাউন দ্বারা একের একের অধিক ব্যক্তি, বস্তু কিংবা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাউন নাম্বার বলে। যেমন পেন্স, দেখো পেন দ্বারা বোঝাবে একটি কলম, আর এটা প্লুরাল হবে পেন্স, মানে কি কলমগুলো। আবার বুক, এই বুক দ্বারা বই বোঝাবে, আর বুকস, বুকস দ্বারা কি বোঝাবে? বইগুলো। এবার আসো, আই হ্যাভ মেনি পেন্স, মেনি পেন্স, আমার অনেকগুলো, গুলো, ঠিক আছে, কলম আছে। দে হ্যাভ, দে হ্যাভ মেনি বুকস, তাদের অনেক বই আছে। দেয়ার আর সাম টেবিলস, টেবিলস ইন দ্য রুম, রুমে কিছু টেবিল আছে। দেখো এই টেবিল যদি আমাদের সিঙ্গুলার বলতাম তাহলে বলতাম কি? টেবল, টেবল অর্থ একটা টেবিল বোঝাইতো, কিন্তু এখানে প্লুরাল করার জন্য আমাদের এজ যুক্ত করা হয়েছে, টেবলস, ঠিক আছে, অনেকগুলো টেবিল আছে। আশা করছি তোমরা সিঙ্গুলার আর প্লুরাল বিষয়টা ক্লিয়ার হইতে পারছো। এবার আসো আমাদের চ্যাপ্টার 6, যে জেন্ডার নিয়ে আমরা আলোচনা করব। এবার আসো, জেন্ডার শব্দের অর্থ হচ্ছে লিঙ্গ। যে নাউন বা প্রোনাউন দ্বারা নারী পুরুষ অথবা উভয় লিঙ্গ, চেতন বা অবচেতন পদার্থকে বোঝায় তাকে জেন্ডার বা লিঙ্গ বলে, ঠিক আছে। যেমন দেখো, টিনা, তানিয়া, টিনা না সরি, টানিয়া ইজ আ গার্ল, মানে তানিয়া, তানিয়া একজন মেয়ে। আবার দেখো, দিস ইজ আ পেন, এই হয় একটি কলম। আবার রানা ইজ আ গুড বয়, রানা একজন ভালো ছেলে। আবার দ্য বেবি ইজ লাফিং, অর্থাৎ বাচ্চাটি হাসছে। দেখো উপরোক্ত বাক্যগুলোর মধ্যে প্রথম সেন্টেন্সটিতে গার্ল হচ্ছে নাউন, তাই না, এই গার্লটা হচ্ছে আমাদের কি? নাউন। এই নাউনটি দ্বারা মেয়ে বা স্ত্রীকে বোঝানো হয়েছে। দ্বিতীয় সেন্টেন্সটি হচ্ছে, সেন্টেন্সে আছে পেন, দেখো পেন, এই পেন দ্বারা জড় পদার্থকে বুঝিয়েছে। তৃতীয় সেন্টেন্সে বয়, বয়, বয় দ্বারা নাউন মানে পুরুষকে বোঝানো হয়েছে, বয় একটা নাউন, পুরুষকে বোঝানো হয়েছে। এবং চতুর্থ সেন্টেন্সটি বেবি, দা উভয় লিঙ্গকে বোঝানো হয়। একটা বেবি দেখলে আমরা বুঝতে পারি না বেবিটা হচ্ছে ছেলে না মেয়ে, ঠিক আছে, এটা হচ্ছে উভয় লিঙ্গ বোঝানো হয়েছে। জেন্ডারের প্রকারভেদ, জেন্ডার মূলত আমাদের চার প্রকার। কি কি? মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, কমন জেন্ডার। মাস্কুলিন অর্থ পুংলিঙ্গ, ফেমিনিন মানে স্ত্রীলিঙ্গ, আর নিউট্রাল হচ্ছে ক্লিবলিঙ্গ, কমন জেন্ডার হচ্ছে উভয়লিঙ্গ। আশা করি জেন্ডারের চারটা প্রকার তোমরা জানো, ঠিক আছে। ওকে, এবার আসো আমরা একটু ভেঙে ভেঙে পড়বো। এক নম্বর মাস্কুলিন জেন্ডার, যে নাউন বা প্রোনাউন দ্বারা
পুরুষ জাতিকে বোঝায় তাকে মাস্কুলিন জেন্ডার বা পুংলিঙ্গ বলে। যেমন দেখো রহিম, করিম, হি দ্বারা একটা পুরুষকে বোঝায় অ্যাক্টর, ফাদার, হাজবেন্ড, বয়, ব্রাদার ইত্যাদি দ্বারা আমরা পুরুষদের মিন করি। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে মাস্কুলিন জেন্ডার উদাহরণ। এবার আসো নিউট্রাল জেন্ডার, যে জেন্ডার দ্বারা স্ত্রী পুরুষ জাতিকে না বুঝিয়ে জড় বা অবচেতন বস্তুকে বোঝায় তাকে নিউট্রাল জেন্ডার বলে। দেখো যেমন ইট, স্পন, বুক, পেন, সোজ, গোল্ড, সিলভার এগুলো দ্বারা কিন্তু বোঝা যায় না যেটা পুরুষ না মহিলা, ঠিক আছে? তাহলে এই জন্য এগুলোকে বলা হয় কি নিউট্রাল জেন্ডার। আর ফেমিনিনটা হচ্ছে আমাদের মাস্কুলিনের অপোজিট, তাই না? যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী জাতিকে বোঝায়, এটাকে হচ্ছে পুরুষ জাতিকে বোঝায়, এটা হচ্ছে স্ত্রী জাতিকে বোঝায়। যেমন মাদার, সিস্টার, অ্যাক্ট্রেস, এই যে অ্যাক্টর মানে পুরুষ, অ্যাক্ট্রেস মানে মহিলা অভিনেত্রীকে বোঝানো হয়, গার্ল, ডটার, সি দ্বারা মহিলাকে বোঝানো হয়, হিরোইনস, ওয়াইফ, আন্টি ইত্যাদি। এবার কমন জেন্ডার, কমন জেন্ডার হচ্ছে কি দেখো যে নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ বা উভয় লিঙ্গকেই বোঝানো হয় তাকে কমন জেন্ডার। যেমন বেবি, একটু আগে বলছি বেবি দ্বারা আমাদের বেবি হচ্ছে কমন জেন্ডারের উদাহরণ, কারণ বেবি দ্বারা পুরুষ না মহিলা জাস্টিফাই করা যায় না। ফ্রেন্ড, ফ্রেন্ড পুরুষ হইতে পারে মহিলা হইতে পারে। তারপর প্যারেন্টস, টিচার, দে, স্লিভিং, চাইল্ড, স্টুডেন্ট এগুলো সবই হচ্ছে আমাদের কি কমন নাউনের উদাহরণ। আশা করছি তোমরা এই চার প্রকার মানে সরি কমন নাউন না, এটা হচ্ছে তোমার কমন জেন্ডারের উদাহরণ। তাহলে আশা করছি এই চার প্রকার জেন্ডার তোমাদের ওকে, ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা সামনে আগাই। সো আমাদের আজকে ক্লাসে আমি এই পর্যন্ত রেখেছি, আর কোনো স্লাইড আমার হাতে নেই। আশা করছি তোমাদের আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা যে আসলে তোমাদের ক্লাসটা কীরকম লাগলো আর কি, এরকম ক্লাসকে আমি কন্টিনিউ করবো কি না, ঠিক আছে? আর যদি আজকের ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ক্লাসটা শেয়ার করে দিবা, তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা। হ্যাঁ, একইভাবে আমরা ডে 1 শেষ করলাম, ডে 2, ডে 3 এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো। তোমরা যদি এই সহজ ভাষায় ইংলিশ গ্রামার শেখার এই ক্লাসগুলো প্রতিদিন করতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবা। আশা করছি তোমরা আজকের ক্লাসটা খুব সহজেই বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।